আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে একজন অতিথি উপস্থিত রয়েছেন, সঙ্গীত শিল্পী রয়েছেন। নিশ্চয়ই আমরা তার কাছে কথা শুনবো, গান শুনবো। সিদ্রা, আমরা পরিচয় করে দিই আমাদের অতিথিকে আজকে। তবে দেবাশিস, ওনাকে পরিচয় করিয়ে দেবার আগে যে বিষয়টা হচ্ছে একটু বলতেই হয়, ওনার নামটা কিন্তু আমার কাছে বেশ আকর্ষণীয়। আমি যদি বলি, ওনাকে সবাই হচ্ছে ইলা লালা লা নামে হচ্ছে চিনে থাকেন। সরাসরি ওনার কাছে চলে যেতে চাই। প্রথমে আপনাকে ইলা সকালের বাংলাদেশে আমন্ত্রণ জানাচ্ছি এবং শুভ সকাল জানাচ্ছি। শুভ সকাল, থ্যাংক ইউ। আপনার নামটা বেশ যদি বলি একটু অন্যরকম, তো একটু এখান থেকে শুরু করতে চাই যে ইলা লালালার আরেকটা নাম আছে আমি যতটুকু জানি, প্রথমে সেটা জেনে নিব এবং ইলা লালালা নামটা কিভাবে আসলো সেই গল্পটা একটু শুনতে চাই। আমার ভালো নাম হচ্ছে ফারিয়া মতিন। আমি যখন ইউনিভার্সিটিতে ভর্তি হই তো তখন আর কি আমরা একটা প্রোটেস্টে অংশ নেই। ওই প্রোটেস্টে অংশ নেওয়ার পরে দেখা গেল যেটা হলো যে আমার সোশ্যাল হ্যান্ডেলস, জিমেল, এভরিথিং আর কি সব কিছু সাইবার বুলিং অ্যান্ড সাইবার অ্যাটাকের ফলে চলে যায়। তো আমি একটা নতুন আইডি খুলি। তো আইডি খোলার পরে আমার কাছে মনে হলো যে আমি কী নাম দিতে পারি। তো তেভাগা আন্দোলনের একজন নারী নেত্রী ছিলেন যার নাম ছিল হচ্ছে ইলা মিত্র। তো ইলা মিত্রের নাম, এবং আমার কাছে মনে হলো যে আমার নামটা এমন হওয়া উচিত যে নামের ভিতরে মিউজিক আছে। তো সেখান থেকে আর কি নামের শেষে 4টা লা যুক্ত করা। আচ্ছা, বেশ। তাহলে মানে ইলা লালা লালা, তাই তো? জি। 4টা। আচ্ছা, এইবার একটু আমি জানতে চাই, আপনি প্রতিবাদী কণ্ঠে অনেকগুলো গান করেন, সাম্যর গান করেন, এবং আমরা জানি জুলাই আন্দোলনের সময় আপনি অনেকটাই আমাদের যে আন্দোলনগুলো হয়েছিল সেখানেই ছিলেন। তো একটু জানতে চাই যে এই যে আন্দোলন, পাশাপাশি আপনি কিন্তু ছাত্র রাজনীতিতেও আছেন, এবং আমি যতটুকু জানি ডাকসু ইলেকশনের সময় কিন্তু হচ্ছে আমরা দেখেছি যে আপনি সেখানেও কিন্তু হচ্ছে যোগদান করেছিলেন। তো আসলে সবকিছু মিলিয়ে কিভাবে রাজনীতিতে আসা হলো, বা ডাকসু ইলেকশনে কিভাবে আসা হলো? ঢাকা ইউনিভার্সিটি আসলে সবসময় খুব একটা ডাইভার্স জায়গা ছিল। আমরা যদি আমাদের বাংলা সাহিত্যের যে লেখক তাদের দিকে দেখি, এনাদের একটা বড় অংশই ঢাকা ইউনিভার্সিটির যে আড্ডার জায়গাগুলো, ওই জায়গাগুলো থেকে আসছে। তারপরে যদি মিউজিক ইন্ডাস্ট্রির দিকে দেখি তাহলে দেখা যাবে যে অনেকগুলো লেজেন্ডারি ব্যান্ডের বেশ মেম্বার্স ছিল যে ঢাকা ইউনিভার্সিটির ওই জায়গাটাতে তারা আড্ডা দিতেন। তো ঢাকা ইউনিভার্সিটির জায়গাটা আসলে অনেক বেশি কালচারাল ছিল, কারণ বিভিন্ন অঞ্চলের মানুষ এখানে পড়তে আসতেছে এবং সে আসলে তার কালচারটা সাথে করে নিয়ে আসতেছে। তো আমি ডাকসুতে সাহিত্য সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে নির্বাচন করছিলাম। তো আমার কাছে মনে হয়েছিল যে আমি যেহেতু একজন শিল্পী এবং আমার আসলে পলিটিক্যাল কনসিয়াসনেসটা আছে, তো আমার আসলে এখানটাতে যোগদান করা উচিত। আমি নির্বাচন করি এবং আমি জিতি নাই, কিন্তু আমি একটা ব্যাপক সংখ্যক ভোটস পাইছি, এবং এটার পরে না জেতার পরেও আমি আমার ক্যাম্পাসে বিভিন্ন ধরনের প্রোগ্রাম অর্গানাইজ করছি, গানের প্রোগ্রাম মোস্টলি। তো মানে আমার গোল এটাই ছিল, জিতলেও আমি কাজটাই করতাম, না জিতলেও এখন যেটা করতেছি এটাই আর কি করতাম। অ্যান্ড কালচার আসলে মানুষকে আসলে আপনি কখনোই কালচার থেকে আলাদা করতে পারবেন না, এটা আসলে আমাদের সাথে মিশে আছে। তো এটার জন্য ফাইট করার জন্য আসলে আলাদা আসলে আর কোনো মোটিভ দরকার হয় নাই আমার। মানে এটা জাস্ট আমি একজন শিল্পী, আমার কাছে মনে হচ্ছে এটা আমার দায়িত্ব। তো আপনার একটি ব্যান্ড দল রয়েছে যেটির নাম ডেমোক্রেসি ক্লাউনস, তাই তো? এটা একটু কারেক্ট করব, ব্যান্ড দলটা ডিসলভড এটা ছিল। আমি প্রায় এই ব্যান্ড দলটা একটু অ্যাড করি, শুরু হয়েছিল ডিএসএ মুভমেন্ট থেকে, যখন হচ্ছে বিভিন্ন ধরপাকড় চলতেছিল, লেখক মোস্তাক, কার্টুনিস্ট মোস্তাক, তারপর হচ্ছে প্রথম আলো সাংবাদিক। তো তখন থেকে আর কি আমরা এই ব্যান্ডটা স্টার্ট করি। তারপর হচ্ছে ব্যান্ডটা একটা টাইমের পর ডিসলভ হয়ে যায়, বাকি সব ব্যান্ডের মতোই। তো এরপর থেকে হচ্ছে আমি শুধু ইলা লালাতেই পারফর্ম করি। ওকে, যাই হোক, মানে যখন ব্যান্ডটা শুরু করেছিলেন সেই শুরুর গল্পটা এবং একই সঙ্গে কি ভাবনা থেকে শুরুটা হয়েছিল সেটি জানতে চাই আপনার কাছে। আমার মিউজিক শুরু হয়েছে 4 বছর বয়স থেকে, ইফ আই এম নট রং, 4-5 বছর বয়স থেকে। আমি খুব ছোটোবেলায় গান শিখি, গান শেখার দীর্ঘদিন পর্যন্ত আমি গান গাই। এরপর একটা সময় পর্যন্ত আমার মিউজিক্যাল জার্নিটা অফ ছিল। এরপর যখন আমি ইউনিভার্সিটিতে আসি তখন আমার কাছে মনে হয়েছে যে সামথিং ইজ মিসিং। তো এরপর আমি আবার গান করা শুরু করি। তো ওই সময়টা হচ্ছে বাংলাদেশে বাউলরা মূলত যেটা করে, তারা বিভিন্ন বাড়িতে বাড়িতে যায়, চাল ডাল নেয় এবং গান শোনায়, তো যেটা ইউরোপে বলে বাস্কিং। তো আমরা হচ্ছে বইমেলার গেটে বাস্কিং করতাম। বাস্কিং হচ্ছে আমরা একটা বক্স রাখতাম
এবং বক্স রেখে হচ্ছে আমরা আমাদের নিজেদের গান এবং অন্যান্য যেসব লেজেন্ডারি গানগুলো আছে আমরা এই গানগুলো গাইতাম। তো বাস্কিং থেকেই আসলে দেখা যেত যে আমরা আসলে আমাদের ব্যান্ড জাস্ট অটোমেটিক্যালি হয়ে গেল এবং আমাদের মোটোই ছিল এরকম যে আমরা আসলে কোনো পলিটিক্যাল ট্যাগের আন্ডারে যাব না এবং নিজের থেকে একটা নিজে ব্র্যান্ড তৈরি করবেন। তাহলে এবার একটু যেহেতু ইলা লালা আমাদের সাথে আছেন এবং তিনি একজন হচ্ছে গায়ক বা গায়িকা, আমি একটু হচ্ছে আপনার কাছে গান না শুনলে তো হয় না ইলা, তো আমরা প্রথমে একটা গান শুনতে চাই। কোন গানটি শুনছি প্রথমে? আমি আমার নিজের গান শোনাবো। এই গানটা হচ্ছে আমার 2025 সালে লেখা। তো 25 সালে লেখা, একটু অ্যাড করতে চাই, আমরা যে জেনারেশন আমরা আসলে অনেক বেশি রাশের ভিতরে আর কি বড় হয়েছি, এখন আমাদের অনেক রাশের ভিতরে সময় যায়। তো আমাদের মিউজিক দেখা যাচ্ছে যে আমাদের প্রিভিয়াস জেনারেশন থেকে একটু আলাদা। তো এই গানটা হচ্ছে আমি চেষ্টা করছি যাতে আমাদের প্রিভিয়াস জেনারেশনে একটু কানেক্ট করতে পারে, সেভাবে লেখার, সেভাবে সুর করার। এই গানটা হচ্ছে খুব মজার। এই গানটার নাম হচ্ছে একটা বাঘের গান। আচ্ছা, শুনি। এইটা একটা নতুন গান, মোহন চাইলে শুই না যান, মন না চাইলে সুন্দর মতো ইগনোর মাইরা চইলা যান। এইটা একটা নতুন গান, মোহন চাইলে শুই না যান, মন না চাইলে সুন্দর মতো ইগনোর মাইরা চইলা যান। ইগনোর মাইরা গেছেন আপনি কত অবিচার, দুর্নীতি ফ্যাসিজম আর ঘুইটা যাওয়া কুয়াচার। বনের বাঘে খাওয়ার আগেই মনের বাঘে খাইয়া যায়, ভয় পাইয়া দেখলেন না বাঘটা আসলে আছে কোথায়। তাই এইটা একটা বাঘের গান, মোহন চাইলে শুই না যান, মন না চাইলে সুন্দর মতো বাঘের পেটে চইলা যান। বেশ চমৎকার, আসলে একটা ভিন্নধর্মী গান ছিল। হ্যাঁ, এবং সময়কে তুলে ধরা, সময় এবং সময়ের সঙ্গে রাজনীতি, সামগ্রিক প্রেক্ষাপটকে তুলে ধরা ছিল। এবং একই সঙ্গে ইলা যেটি বলছিল যে আগের প্রজন্মকে কানেক্ট করবার চেষ্টা করা হচ্ছে। আমার আগের প্রজন্ম বারবারই আমাদেরকে বলেছিল যে আপনি মনের বাঘটা কিন্তু বড় বাঘ আর কি, বনের বাঘের চেয়ে। সো ওই মনের বাঘটাকে জয় করতে পারলে, যে কোনো ভয়কে জয় করতে পারলেই বিজয় সুনিশ্চিত বা মানুষ সামনের দিকে এগিয়ে যেতে পারে। সেই মেসেজটা মনে হয় ওর এই গানের মধ্যে রয়েছে। একেবারে। তো এই যে প্রতিবাদের ভাষা গানের মধ্যে এই যে সময়কে ধারণ করা, সমসাময়িক বিষয়গুলোকে ধারণ করা, এই ভাবনাগুলো কিভাবে আসে ইলা? এই ভাবনাগুলো আমার মনে হয় অনেক বেশি আসে অবজারভেশন থেকে। আসলে একটা কনসেপ্ট আছে, কনসেপ্টটা হচ্ছে সির অ্যান্ড দ্য সিন। তো আমরা কতটুকু অবজার্ভ করি এবং কতটুকু ফিল করি, দ্য ডুয়ালিটি অ্যান্ড আলটিমেটলি কানেক্টেড হওয়া, এই ব্যাপারগুলো। তো আপনি যখন একটা জায়গায় অবস্থান করতেছেন, আপনার আশেপাশে অনেক কিছু হচ্ছে, আপনি হয়তো বা অনেক কিছু ফিল করতেছেন, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনার ভিতরে এমন একটা সত্তা আছে যে সব কিছু অবজার্ভ করতেছে। তো ওই সময়টাতে আসলে দেখেন, কালচার কখনোই আসলে পলিটিক্স বা ইকোনমি থেকে তো আসলে আলাদা না। আপনি একটা গান করতে গেলে আপনার আসলে অনেক কিছু দরকার হয়, আপনি একটা ব্যান্ড করতে গেলে আপনার অনেক কিছু দরকার হয়, আপনার একটা আয়োজন করতে গেলে আপনার অনেক কিছু দরকার হয়। তো আমরা অনেক গান টান করার চেষ্টা করতেছিলাম, ভাবতেছিলাম গানটা রিলিজ দেবো, এটা করবো ওইটা করবো, বাট আমরা কোথাও না কোথাও আটকে যাচ্ছিলাম। এবং আমার মনে আছে যে আমি আমার ক্যাম্পাসে প্রোগ্রাম করতে যেয়ে হচ্ছে আমাকে প্রোগ্রাম করতে দিবে না, কারণ হচ্ছে বিশিষ্ট বড় ভাইদেরকে আমরা ডাকি নাই, বিশিষ্ট দলের বড় ভাইদেরকে আমরা ডাকি নাই। তো এই ব্যাপারগুলো তো আসলে সবসময় মনের মধ্যে ছিল এবং আমরা দেখতেছিলাম ব্যাপারগুলো যেগুলো ঘটতেছে। তো এই ব্যাপারগুলো অবজার্ভ করছি এবং আমি মনে করি শিল্পী হওয়ার এটাই আসলে একটা বড় ব্লেসিং, যে আপনার সাথে ভালো মন্দ যেটাই ঘটুক না কেন, আপনি ওইটার থেকে একটা খুবই সুন্দর আউটকাম বের করে আনতে পারবেন। এবং আসলে খুবই সুন্দর একটা আউটকাম আপনি বের করে নিয়ে এসেছেন, তা আপনার গানের মাধ্যমে। আপনার সাথে আরো অনেক আড্ডা জমবে, তবে আমাদের এই মুহূর্তে সময় হয়েছে একটি বিরতি। যাই হোক দর্শক, সকালে বাংলাদেশে আমাদের সঙ্গে অতিথি শিল্পী হিসেবে রয়েছেন ইলা। আমরা তার কাছে গান শুনবো, তার গানের সঙ্গে কথাও শুনবো নিশ্চয়ই বিরতির পরে। এখন একটা বিরতির সময় হয়েছে, আমরা একটা বিরতিতে যাচ্ছি, সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি সকালের বাংলাদেশে। যেমনটা বলছিলাম, আমাদের সাথে আছেন সঙ্গীত শিল্পী ইলা এবং আমরা সরাসরি চলে যাচ্ছি ইলার কাছে। ইলা, আপনি নিশ্চয়ই নিজে তরুণদেরকে প্রতিনিধিত্ব করেন, একটা জেনারেশনকে প্রতিনিধিত্ব করছেন। তো এই তরুণদের ভাবনাগুলো, এখনকার ভাবনাগুলো কেমন, এবং সেটাকে কণ্ঠে ধরতে, কণ্ঠের মাধ্যমে মানুষকে শোনাতে কেমন লাগে? এই ফিলিংটা আসলে অনেক বেশি
সাররিয়েল আর কি, মানে অনেক বেশি আউট অফ দ্য ওয়ার্ল্ড। মানে যখন আমি কোথাও দাঁড়াচ্ছি একটা স্টেজে এবং আমি এই গানটা গাচ্ছি এবং এই গানটা আমার বয়সী বা আমার চেয়ে কম বয়সী বা আমার চেয়ে বেশি বয়সী অনেকে যখন রিলেট করতে পারতেছে, তখন আমার মনে হচ্ছে যে আমি ওদের সবার কথাটা বলতে পারতেছি। তো ওই ফিলিংটা আসলে খুবই চমৎকার। এবং এখনকার তরুণদের ভাবনা অনেক বেশি ইনফ্লুয়েন্সড সোশ্যাল মিডিয়া, এবং দেখা যাচ্ছে যে আমাদের অ্যাটেনশন স্প্যান অনেক কম। তো এটা ট্র্যাক করাটা একটু জটিল যে এখনকার তরুণদের ভাবনা কেমন। আপনি নিজেও একজন তরুণী এবং হচ্ছে একজন তরুণ শিল্পী আপনি, এবং তরুণ শিল্পী হিসেবে আজ আপনি একটা ব্যান্ডে আছেন, পাশাপাশি হচ্ছে পড়াশোনা করছেন, রাজনীতিতেও কিছুটা আপনার অংশগ্রহণ ছিল। সব মিলিয়ে আমরা বলতেই পারি যে আজকের তরুণরা হচ্ছে বেশ ভালো করছে, তাই কি না? না, অবশ্যই, মানে ডেফিনেটলি এই একটা জেনারেশন আমাদের সামনে দাঁড়িয়েছে। আমরা যারা এই জেনারেশনের আগের জেনারেশন, তারা দেখেছি যে তরুণরা কিভাবে সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে একই সঙ্গে তারা সংগঠিত হয়েছে। তারা সমাজ রাজনীতি নিয়ে ভাবনা নেই বলে যে ভুল ধারণাটি ছিল তরুণদের, সেটি ভেঙে দিয়েছে এই তরুণরা, এবং সেটিকে ভুল ইয়ে করে মানে ভেঙে দিয়ে তারা রাজনীতিতে পরিবর্তন আনবার চেষ্টা করছে। তারা ক্ষমতার ভার কেন্দ্রে যাওয়ার চেষ্টা করছে এবং যে প্রথাগত যে ক্ষমতাটি সেটিকে চ্যালেঞ্জ করবার চেষ্টা করেছে আমাদের এই তরুণরা। নিশ্চয়ই সেটি প্রশংসাযোগ্য। আমরা মনে হয় তরুণদের প্রতিনিধি যেহেতু রয়েছে, সো গানটা শুনি তার কাছ থেকে, আমরা আরো কিছু গান আমরা শুনি। এরপর কি গান শুনছিলাম? এই গানটার নাম হচ্ছে সঙ্গতি। এই গানটা শহীদ কাদরীর যে কবিতাটা পুরোটাই আমরা জাস্ট সুর করছি। তো এই গানটা আসলে যে কথাগুলো বলে সেটা আমি একটু বলে নিতে চাই। সেটা হচ্ছে যে এই গানটা আসলে আশেপাশের যেই অস্বস্তিকর পরিস্থিতি ও পুরোটাই বলে। আমি গানটাতে যাই। বন্য শুয়োর পাবে প্রিয় কাদা, মাছরাঙা পাবে অন্বেষণের মাছ, কালো রাতগুলো বৃষ্টিতে হবে সাদা, ঘন জঙ্গলে ময়ূর দেখাবে না। প্রেমিক মিলবে প্রেমিকার সাথে ঠিকই, শান্তি পাবে না, পাবে না, পাবে না। প্রেমিক মিলবে প্রেমিকার সাথে ঠিকই, শান্তি পাবে না, পাবে না, পাবে না। একাকী পথিক ফিরে যাবে তার ঘরে, শূন্য হাড়ির গহ্বরে অবিরত, সাদা ভাত ঠিক উঠবেই ফুটে তারা পুঞ্জের মতো। হো, পুরনো গানের বিস্তৃত কথা ফিরবে তোমার স্বরে, ব্যারাকে ব্যারাকে থামবে কুচকাওয়াজ, ক্ষুধার্ত বাঘ পেয়ে যাবে নীল গাই, গ্রামান্তরের বাতাস আনবে সাধু আওয়াজ। হো, তোমরা দুজন এক ঘরে পাবে ঠাই, প্রেমিক মিলবে প্রেমিকার সাথে ঠিকই, শান্তি পাবে না, পাবে না, পাবে না। প্রেমিক মিলবে প্রেমিকার সাথে ঠিকই, শান্তি পাবে না, পাবে না, পাবে না। চমৎকার।
ইলার প্রত্যেকটা গানটাতে কিন্তু কিছুটা প্রতিবাদ, কিছুটা সাম্যের কথা আমরা দেখছি। তো এই যে প্রতিবাদী গানগুলো তৈরি করা, আপনার নিজের কোনো গান আছে যেগুলো হচ্ছে আপনার নিজে থেকে তৈরি করেছেন, সুর আপনার, লিরিক্সগুলো আপনার, সেই গানগুলো কোনগুলো? এই গানটা সুর আমার, লিরিক্সটা শহীদ কাদ্রির। পার্সোনাল গান, হ্যাঁ, নিজের ব্যক্তিগত অনুভূতি নিয়ে আমার গান আছে। এই ব্যক্তিগত অনুভূতিগুলো ইরার কোথা থেকে আসে? ওয়ার্ল্ড অনেক ফাস্ট, সব কিছু অনেক খুব দ্রুত গতিতে চলে, বাট আমাদের প্রত্যেকের ভিতরেই তো আসলে একটা সত্তা আছে, একটা মানুষ আছে যে আসলে অনেক কিছু শিখতে চায়, অনেক কিছু জানতে চায়, অনেক কিছু দেখতে চায়, আবার অনেক কিছু পায়, অনেক কিছু পায় না। তো ওই জায়গাগুলো থেকে তো আসলে আর্টিস্টরা যেটা সুবিধা, উই ক্যান ক্রিয়েট। সেখান থেকেই আসছে। জি। আমার মনে হয় যে আপনার মৌলিক কোনো গান থাকলে আমরা শুনতে পারি, যদি আপনি প্রস্তুত থাকেন আপনার মৌলিক গান গাইবার জন্য। আছে কি? ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। Sure. এই গানটা হচ্ছে আমার খুবই খুবই ক্লোজ টু মাই হার্ট, কিন্তু এই গানটা হচ্ছে আমি খুব রিসেন্টলি সবাইকে শোনানো শুরু করছি, শোগুলাতে আমি গানটা গাই। আচ্ছা, আমি গানটা শোনাই। আমারে নেবে না কেউ, ফুল মেঘ বাঁকা চাঁদ মাটি ঢেউ, আমারে নেবে না কেউ, ফুল মেঘ বাঁকা চাঁদ মাটি ঢেউ, ঢেউে ঢেউে ভেসে গেলে খুঁজে ফেরে কাগজের নৌকো কি কেউ নেবে না আমারে কেউ, আমারে নেবে না কেউ, ফুল মেঘ বাঁকা চাঁদ মাটি ঢেউ, মায়ের কাছে ফিরতে গেলে মনে পড়ে ঈশ্বর ছিল একা, আমারে নিল না কেউ, আমারে নিল না কেউ, আমারে নেবে না কেউ, ফুল মেঘ বাঁকা চাঁদ মাটি ঢেউ। দারুণ, আমাকে নেবে না কেউ না, ফুল মেঘ বাঘা চাঁদ মাটি ঢেউ। এই লেখাটা নিশ্চয়ই আপনার লেখা, এবং লেখার মধ্যে এক ধরনের প্রতিবাদ যেহেতু রয়েছে, গভীরতা রয়েছে, আমার মনে হয় এক ধরনের অপ্রাপ্তির গল্পটাও রয়েছে আর কি। আবার সরাসরি প্রশ্ন করার বিষয়টিও রয়েছে যে মায়ের কাছে ফিরতে গিয়ে হঠাৎ করে কি মনে পড়ে গেল, মনে হয় যে ঈশ্বর একা। আমরা হয়তো মানুষ সবাই একা, ঈশ্বরও একা কিনা আমরা জানি না। এই প্রশ্ন নিয়ে নিশ্চয়ই এখানে আলোচনার খুব একটা সুযোগ নেই। যাই হোক, গানের দরাজ, কণ্ঠ, লিরিক সব কিছু মিলে ইলা সম্ভবত এই মুহূর্তে একটা এক্সেপশনাল কিছু। আমাদের সঙ্গে রয়েছেন ইলা, আমরা তার সঙ্গে আরও গল্প করতে চাই, কথা বলতে চাই, গান শুনতে চাই। তবে বিরতিতে যাওয়ার সময় হয়ে গেছে সিদ্রা। বিরতির পর ফিরবো ইলাই, এবং ফিরে আরো কিছু গান শুনবো আপনার কাছ থেকে। দর্শক, সময় হচ্ছে একটি বিরতির পর আবারও ফিরছি। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি সকালের বাংলাদেশে, এবং আমাদের সাথে আছেন সঙ্গীত শিল্পী ইলা। তার সাথে অনেকগুলো আড্ডা জমছিল, অনেকগুলো গান শুনছিলাম। আবারও চলে যাচ্ছি ইলার কাছে। ইলা, ইলা লা 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 লা। যাই হোক, আমরা বারবার সংক্ষেপে ইলাই বলছি, এখন পুরো নামটাই আসলে আপনার, এখন স্টেজ নেমটাই সবার কাছে পরিচিত। এই মুহূর্তে আপনি বেশ পরিচিত জনপ্রিয় তরুণদের কাছে। তো সামনের দিনগুলোতে গান কি কন্টিনিউ করবেন কিনা, বা আর কি ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে, মানে আপনার সামনের সময়টাকে আপনি কিভাবে দেখতে চান, কোথায় ইলা লালা লালাকে নিয়ে যেতে চান? ইলা লালালাকে আমি নিয়ে যেতে চাই একটা পথশিশু থেকে
একেবারে বাংলাদেশের সবচেয়ে দামি ইংলিশ মিডিয়াম স্কুলে যেই ওই বয়সী শিশুটা পড়তেছে তার কাছ পর্যন্ত আর কি। আমার স্বপ্ন এটাই আর কি। আর আমি মনে করি স্কাই ইজ দ্য লিমিট। আমি আসলে পৃথিবীর সবাইকে আমার গান শোনাইতে চাই, এবং এটা হওয়া পর্যন্ত আসলে যতগুলো বছর যায়, যতগুলো সময় যায়, যাক। আমি একটু জানতে চাই, ইলার হচ্ছে বাংলাদেশের প্রতি প্রত্যাশা কি, বাংলাদেশ থেকে নেবার কি প্রত্যাশা আছে, এবং বাংলাদেশকে দেবার মতো কি প্রত্যাশা আছে? বাংলাদেশ থেকে ইলা লালার প্রত্যাশা হচ্ছে একটু সেফটি একজন ফিমেল আর্টিস্ট হিসাবে, আর বাংলাদেশকে দেওয়ার পাওয়ার তো এই এতটুকু জায়গায়। আসলে আমার দেশের কাছে আমি কেন কিছু পাইতে যাব, আমি আসলে অনেক কিছু দিতে চাওয়া আমার উচিত, আমি দিতে চাই। আমি একজন শিল্পী, আমি আমার সৃষ্টির মাধ্যমে আমার দেশকে যতটুকু দেওয়া সম্ভব, আমার দেশের মানুষকে যতটুকু দেওয়া সম্ভব, গানের মাধ্যমে। জি। আচ্ছা, আপনি যে সেফটির কথা বলছিলেন, আপনি যে এই ধরনের চ্যালেঞ্জের মোকাবেলা কি করতে হয় যখন আপনি স্টেজ পারফরমেন্স করতে যান? সেটা তো অবশ্যই হয়, সেটা সবখানেই হয়। সেটা সবচেয়ে চূড়ান্ত ভালো স্টেজটাতেও হয়, সবচেয়ে ছোট স্টেজটাতেও হয়। এবং আসলে আমরা রিসেন্ট সময়ে দেখছি যে আমরা আর্টিস্টরা আসলে কতটা ভালনারেবল বাংলাদেশে, আমাদের বাউলদের উপর কী ধরনের হামলা চলে, এবং আর কি বলবো। কিন্তু প্রত্যাশিত পরিবর্তন কি আসেনি? পরিবর্তন আসলে কতটুকু আসছে, দেখেন একটা পালাগান গাওয়ার জন্য আসলে এভাবে এরকম খুবই হতাশ লাগে। একটা রেজিম সরে গেল, আমরা এইভাবে রাস্তায় ছিলাম, এবং খুব বেশি পরিবর্তন আসলে আমরা দেখিনি। আমাদের যতটুকু প্রত্যাশা এবং আমাদের যতটুকু দরকার, আশা করি পরবর্তীতে যেই সরকারই আসবে না কেন তার দায়িত্ব সেটা করবে। তরুণদেরকে কোনো এই মুহূর্তে তরুণদের কাছে চাওয়া কিংবা তরুণদেরকে কোনো পরামর্শ আপনার? হ্যাঁ, তরুণদের কাছে আমার পরামর্শ হচ্ছে, আপনারা যারা ভোটার তারা অবশ্যই ভোট কেন্দ্রে যাওয়ার আগে আমার বাঘের গানটা শুনে তারপরে যাবেন। সেই গানটা, ও আচ্ছা আচ্ছা, সেই গানটা কি আজকে আর গাওয়ার তো মনে হয় নিশ্চয়ই সুযোগ নেই, তাই না? সেই গানটা আমি প্রথমেই গেয়ে ফেলছি। গেয়ে ফেলেছেন? ও আচ্ছা আচ্ছা, গেয়ে ফেলেছেন যে আচ্ছা ওই গানটি। দেবাশিস কিন্তু বেশ এটা নিয়ে আলোচনা আমরা করেছি, তবে এতগুলো গান তিনি শোনাচ্ছিলেন, আসলে আমরা একটু ভুলে গিয়েছিলাম, শিরোনামটি ভুলে গিয়েছিলাম। তো আমরা মোটামুটি একেবারেই শেষ দিকে চলে এসেছি সিদ্রা। আমরা ইলা লালা লালার কাছে শেষ গানটি শুনতে চাই, তবে তার আগে মনে হয় দর্শকদের কাছ থেকে বিদায় নিতে চাই। দর্শক, সকালের বাংলাদেশের আজকের এই অনুষ্ঠানে এখানে শেষ করছে। আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম আমি দেবাশিস এবং সাথে ছিলাম আমি সিদ্রা। দর্শক, আবারও দেখা হবে আগামীকাল, তবে এই মুহূর্তে চলে যাচ্ছি আবারও ইলার কাছে তার শেষ গানটা শোনার জন্য। আমার শেষ গানটা আমার নিজের গান না, আমার শেষ গানটা হচ্ছে বাংলাদেশের বাউলদের প্রতি সম্মান রেখে, এটা মাতাল রাজ্জাকের গান। আমি গানটা গাওয়ার চেষ্টা করবো, আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। মসজিদ ঘরে আল্লাহ থাকে না, শোন রে মৌলানা, মসজিদ ঘরে আল্লাহ থাকে না। আরে কুলবিল মুমিন আরশে আল্লাহ, এই তো আল্লাহর ঠিকানা। কুলবিল মুমিন আরশে আল্লাহ, এই তো আল্লাহর ঠিকানা। মসজিদ ঘরে আল্লাহ থাকে না, শোন রে মৌলানা, মসজিদ ঘরে আল্লাহ থাকে না। আরে আলেম গেছে জালেম হইয়া, কোরআন পড়ে চন্ডালে, সতী সাধুর ভাজ্য ওঠে না, সোনার হার বেশ্যার গলে। আরে আলেম গেছে জালেম হইয়া, কোরআন পড়ে চন্ডালে, সতী সাধুর ভাজ্য ওঠে না, সোনার হার বেশ্যার গলে। তোর ঘরের ধন খায় পরে পরে, দেশের লোক না খাইয়া মরে। তোর ঘরের ধন খায় পরে পরে, দেশের লোক না খাইয়া মরে। এই কথা বলিলে পরে মাতাল রাজ্জাক ভালানা, এই কথা বলিলে পরে দেশে থাকতে পারি না। মসজিদ ঘরে আল্লাহ থাকে না, শোন রে মৌলানা, মসজিদ ঘরে আল্লাহ থাকে না। যদি মক্কা গিয়া খোদা মিলতো, নবী মিলতো
দেশে ফিরাইতো না আর হজ করিতে যারা যায়। যদি মক্কা গিয়া খোদা মিলতো, নবী মিলতো মদিনায়, দেশে ফিরাইতো না আর হজ করিতে যারা যায়।